রুশ ড্রোন হামলার পর ন্যাটো সদস্য দেশে বড় ধাক্কা। রাশিয়ার হামলায় তুর্কি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ায় রোমানিয়াকে জরুরি ভিত্তিতে লোকজন সরাতে হয়েছে। ন্যাটোর ওপর হামলা, ট্যাঙ্কার বিস্ফোরণের পর সাবেক ব্রিটিশ নিরাপত্তা প্রধান এমন সতর্কতা দিয়েছেন। রোমানিয়ার 3টি গ্রাম খালি করতে হয়েছে, কারণ রুশ হামলায় একটি তুর্কি এলএনজি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছিল, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে জাহাজটি ওডেসার কাছে আঘাত পায় এবং তুলসিয়ার কাছে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছিল। তুরস্কের মেরিটাইম কর্তৃপক্ষ বলেছে এমটি ওরিন্ডা নামের ট্যাঙ্কারটি ইসমাইলি এলপিজি আনলোড করছিল, ঠিক তখনই একটি ড্রোন এসে আঘাত হানে। তুরস্ক জানায় জাহাজের 16 জন ক্রু সবাই নিরাপদে বেরিয়ে আসে এবং কেউ আহত হয়নি। আঙ্কারার বিবৃতি এমনটাই বলছে। ব্রিটেনের সাবেক মন্ত্রী টম টুগেনহাটদ্দ টেলিগ্রাফকে বলেন এই হামলাটি প্রকৃতপক্ষে ন্যাটোকেই লক্ষ্য করেছে। তিনি সতর্ক করে বলেন পুতিন ইচ্ছে করে যুদ্ধের পরিধি বাড়াচ্ছেন যাতে ইউরোপ ভয় পায় এবং ইউক্রেনকে সমর্থন কমায়। এই ড্রোন হামলাটি সেই সময় ঘটে যখন প্যারিসে প্রতিরক্ষা আলোচনা করছিলেন ইমানুয়েল ম্যাক্রো ও ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন আজ আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি প্রস্তুত করেছি এবং সই করেছি, যা আমাদের প্রতিরক্ষা শক্তিকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে। প্রথমত, ইউক্রেন 100টি রাফালে F4 যুদ্ধবিমান পেতে পারবে, শক্তিশালী ফরাসি রাডার পাবে এবং 8টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে, যার প্রতিটিতে 6টি লঞ্চিং সিস্টেম থাকবে। এসব হয়তো কারো কাছে শুধু প্রযুক্তিগত তথ্য, কিন্তু আমাদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন দুই নেতা কিয়েভের আকাশ শক্তি বাড়াতে 100টি রাফালে যুদ্ধ বিমান সরবরাহে সম্মত হয়েছেন। ম্যাক্রো সাংবাদিকদের বলেন ফ্রান্সের 2027 সালের নির্বাচনী চক্র শুরুর আগেই তিনি একটি আলোচনার মাধ্যমে শান্তির আশা করছেন। এদিকে ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলে কিপার জানিয়েছেন রুশ ড্রোন রাতভর ওডেসা জুড়ে বিভিন্ন বন্দরেও ক্ষতি করেছে। তিনি বলেছেন একাধিক স্থানে আগুন লেগেছিল এবং হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি আহত হয়। ইসমাইল এখনো ইউক্রেনের গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগর বন্দর, যদিও রাশিয়ার অব্যাহত হামলায় এটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলেনস্কির দপ্তর জানায় আসন্ন শীত মোকাবিলায় ইউক্রেন নতুন গ্যাস রুটও নিরাপদ করছে। কিয়েভ ও এথেন্স ঘোষণা করেছে আগামী জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের এলএনজি গ্রিসের পাইপলাইন হয়ে ওডেসায় পৌঁছাবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন রাফাল যুদ্ধবিমান পাবে এই প্রতিশ্রুতি স্বল্প মেয়াদে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে না। রুশ বাহিনী বর্তমানে পূর্ব ইউক্রেনে ধীর গতিতে অগ্রসর হচ্ছে এবং শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। চুক্তি দেরিতে এলো কিনা এমন প্রশ্নে ম্যাক্রো বলেন এ ধরনের চুক্তি সবসময়ই কারো কাছে আগে কারো কাছে পরে মনে হয়। তিনি আরও জানান ইউরোপ রাফাল কেনার অর্থায়নে এগিয়ে আসবে বলে তার আশা। ট্রাম্প সৌদি আরবকে F-35 দিচ্ছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর ঘুম উড়ে গেছে, কারণ সৌদি আরব F-35 পেলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আকাশ আধিপত্য চ্যালেঞ্জের মুখে। MBS এর সঙ্গে বৈঠকের ঠিক আগে ট্রাম্পের এই চমকপ্রদ সিদ্ধান্তে ইসরায়েলি সামরিক মহলে অস্থিরতা। ইসরায়েলি সেনাবাহিনী IDF তাদের রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি আনুষ্ঠানিক অবস্থানপত্র জমা দিয়েছে। এই নথিতে ইসরায়েল পরিষ্কারভাবে জানিয়েছে যে সৌদি আরবের হাতে F-35 গেলে তা ইসরায়েলের আঞ্চলিক সামরিক ভারসাম্যের ক্ষতি করতে পারে। একই দিনে ইসরায়েলি বিমান বাহিনী IAF যুক্তরাষ্ট্রের সৌদির কাছে F-35 বিক্রির পরিকল্পনার বিরুদ্ধে তাদের কঠোর আপত্তি উপস্থাপন করেছে। এই প্রতিবেদন প্রথমে ওয়াইনেট নিউজ প্রকাশ করে এবং পরে ইসরায়েলি সামরিক বাহিনী তথ্যটি নিশ্চিত করে। ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগ হলো যদি মধ্যপ্রাচ্যের আরও দেশ স্টেলথ যুদ্ধ বিমান পেতে শুরু করে, তাহলে বহু দশক ধরে তারা যে আকাশ সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তা দ্রুত ক্ষয়ে যেতে পারে। ইসরায়েল বহুবার বিভিন্ন আলোচনায় জানিয়েছে যে তারা চায় যে কোনো সম্ভাব্য শত্রুর তুলনায় তাদের বিমান বাহিনীকে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে রাখতে। দেশটির মতে সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হাতে থাকার কারণেই তাদের প্রতিরক্ষা নীতি এত বছর স্থিতিশীল ছিল। অতীতেও ইসরায়েল একই ধরনের উদ্যোগ নিয়েছে। তুরস্ক যখন F-35 নিতে যাচ্ছিল তখনও ইসরায়েল তা ঠেকানোর চেষ্টা করেছিল। এমনকি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তির সময়ও তারা উদ্বেগ প্রকাশ করেছিল। তাই সৌদির সঙ্গে F-35 বিক্রির কথা উঠতেই ইসরায়েলি সামরিক নেতৃত্ব দ্রুত রাজনৈতিক মহলে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে।
বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েলি F-35 ব্যবহার করছে। তাদের বহরে এখন রয়েছে মোট ৪৫টি স্টেলথ জেট। এগুলো ইসরায়েলের বিভিন্ন অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া আরও ৩০টি F-35 ইতোমধ্যে অর্ডার করা হয়েছে, যা ভবিষ্যতে ইসরায়েলি বিমান বাহিনীকে আরও শক্তিশালী করবে। এই সমস্ত কারণে ইসরায়েল মনে করে F-35 শুধু একটি যুদ্ধ বিমান নয়, বরং তাদের নিরাপত্তার ভিত্তিমূল। ঠিক এমন সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন সৌদি আরব F-35 কেনার আগ্রহ দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই বিক্রি এগিয়ে নেবে। ট্রাম্প সৌদি আরবকে একজন মহান মিত্র বলে উল্লেখ করে জানান যে যুক্তরাষ্ট্র সৌদির সঙ্গে আরও শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক করতে চায়। তিনি বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে খুব পছন্দ করে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যা করেছে তা সৌদিও সমর্থন করে। এই বক্তব্য এসেছে ঠিক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের আগ মুহূর্তে। তবে সৌদি আরব চাইলেই তৎক্ষণাৎ F-35 হাতে পাবে না। মার্কিন প্রতিরক্ষা মহলের হিসাবে প্রথম ডেলিভারি পেতে সৌদির কমপক্ষে ৭ বছর অপেক্ষা করতে হবে। এই সময়সীমা ইসরায়েলকে কিছুটা স্বস্তি দিলেও ক্রমাগত তারা আশঙ্কা করছে একবার সৌদি F-35 পেলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হ্যাঁ, আমি সেটা করার পরিকল্পনা করছি। তারা কিনতে চায়, তারা দারুণ মিত্র, তারা আমাদের খুবই পছন্দ করে। ইরানের ব্যাপারে আমরা যা করেছি, আমরা তাদের পরমাণু সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, আমরা F-35 বিক্রি করব। মধ্যপ্রাচ্যে জোটের শক্তিশালী প্রবেশ। একটি অত্যাধুনিক যুদ্ধবিমান প্রবল শক্তি নিয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দস্যু গর্জনে দুবাইকে চমকে দিল। এই আধুনিক ফাইটার তার বিরল গর্জনে দুবাই এয়ার শোতে উপস্থিত সবার মন কাড়ে। ক্রু জানায় Su-55 এর নিখুঁত আঘাতের ক্ষমতা এবার আবার প্রমাণিত হলো। বিমানটির ক্রুরা বলছে এটির নির্ভুল স্ট্রাইক বা লক্ষ্যভেদ ক্ষমতা সত্যিই আধিপত্য দেখিয়েছে। রাশিয়ার Su-57 প্রথমবারের মতো দুবাই এয়ার শোতে অংশ নিয়ে পুরো মধ্যপ্রাচ্যের দৃষ্টি কাড়ে। এই প্রথমবার Su-57 মধ্যপ্রাচ্যের মঞ্চে আনুষ্ঠানিকভাবে হাজির হলো। এর আগে বিমানটি চীন ও ভারতের প্রদর্শনীতে অংশ নিয়েছিল। বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশও তখন নজর রেখেছিল এর কার্যক্ষমতার দিকে। রাশিয়ার নায়ক সের্গেই বগদান এই বিমানের প্রদর্শনীতে পাইলট হিসেবে অংশ নেন। তার উপস্থিতি পুরো প্রদর্শনীকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন জানায়, এই প্রদর্শনী Su-57 এর চমৎকার চটপটে চলাচল তুলে ধরেছে। তাদের মতে বিমানটির গতিশীলতা ও আকাশে নিয়ন্ত্রণ ছিল চোখে পড়ার মতো। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলা এই এয়ার শোতে বিশ্বের বড় বড় এয়ার স্পেস কোম্পানিগুলো অংশ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া Su-57 এর যুদ্ধ পরিচালনা ইউক্রেনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আরও বাড়িয়েছে। এটির কমব্যাট অপারেশন আগের তুলনায় বেশি বিস্তৃত হয়েছে। বিশ্লেষকরা দাবি করছেন, পুরো স্কোয়াড্রন বা পুরো ফরমেশন আকারে Su-57 যৌথ মিশনে অংশ নিতে দেখা গেছে। এটি বিমানটির ব্যবহার আরও বাড়ার ইঙ্গিত দেয়। এই Su-57 এখন পর্যন্ত একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যা এত দীর্ঘ সময় বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়েছে। অন্য কোনো দেশ এমন ধারাবাহিক যুদ্ধ অভিজ্ঞতা দেখাতে পারেনি। সামরিক সূত্র জানিয়েছে, এটি দূরবর্তী স্থান থেকে নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে আঘাত হেনেছে। স্ট্যান্ড অফ রেঞ্জ থেকে আঘাত করার ক্ষমতা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তবে বাড়তি অভিযান সত্ত্বেও রাশিয়া এখনও Su-57 উৎপাদনে সীমাবদ্ধতার মুখে পড়ছে। পর্যাপ্ত সংখ্যায় তৈরি করতে না পারায় বিমানটির সরবরাহ কম। ২০২৪ সালে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা থাকলেও শিল্প খাতের নানা সীমাবদ্ধতার কারণে রাশিয়া তা করতে পারেনি। ফলে প্রয়োজন অনুযায়ী উৎপাদন সম্ভব হয়নি। এর আগে বিমানটি ভারতের এয়ারো ইন্ডিয়া শোতেও প্রদর্শিত হয়েছিল, যেখানে পাশে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান। দুই দেশের প্রযুক্তি প্রতিযোগিতা তখন আলোচনায় আসে। রসবোরন এক্সপোর্ট জানিয়েছিল, Su-57 এর রপ্তানি সংস্করণ Su-57E আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত। যে দেশগুলো উন্নত স্টেলথ প্রযুক্তি কিনতে চায় তাদের দৃষ্টি এখন এটিতে। প্রতিরক্ষা বিশ্লেষণে বলা হয়েছে, Su-57 একমাত্র পঞ্চম প্রজন্মের জেট যা সরাসরি ন্যাটোর প্রযুক্তির বিরুদ্ধে পরীক্ষা হয়েছে। এটি বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার বড় উদাহরণ। আরও বলা হয়েছে, এর কম দৃশ্যমানতা বা স্টেলথ ক্ষমতা এবং অস্ত্র বহনের সক্ষমতা সবার দৃষ্টি কাড়ছে। প্রদর্শনী জুড়ে এসব বৈশিষ্ট্য বিশেষভাবে আলোচনায় ছিল।
দীর্ঘদিন ধরেই ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগে ছিল। তাদের গোয়েন্দা সংস্থাগুলো নীরবে ইরানের ভেতরে গোপন অভিযান চালানোর চেষ্টা করছিল। ইসরায়েল ড্রোন ঘাঁটি বানানোর পরিকল্পনা করেছিল, গোপন অস্ত্র ব্যবস্থা ঢোকানোর চেষ্টা চলছিল, এমনকি কমান্ডো দল পাঠানোর প্রস্তুতিও ছিল। সামগ্রিকভাবে বলা যায় ইসরায়েল একটি বড় এবং গোপন সামরিক জাল বিছিয়ে রেখেছিল। কিন্তু জুন মাসে ইরানের ওপর অতর্কিত হামলা চালানোর পর ঘটনা প্রবাহ পাল্টে যায়। ইরান খুব শক্ত জবাব দেয়। খামেনি নেতৃত্বাধীন দেশ দেখিয়ে দেয় যে তারা আগে থেকেই প্রস্তুত ছিল। ইসরায়েলের হামলা তাদের অপ্রস্তুত করেনি, বরং তারা অপেক্ষা করছিল উপযুক্ত সময়ের। ইরান ইসরায়েলের আয়রন ডোমকে কৌশলে বোকা বানায়। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে বহু হামলা ঠেকিয়েছে, কিন্তু ইরানের তৈরি প্রতারণামূলক কৌশলের কাছে এটি স্থবির হয়ে পড়ে। ইরানের হামলায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সদর দপ্তরও ধ্বংস হয়। ইসরায়েল যে ফাঁদ ইরানকে ধরার জন্য তৈরি করেছিল, শেষ পর্যন্ত সেই ফাঁদেই নিজে আটকে পড়ে। এই কৌশলের সামরিক নাম ডিকয় ক্ষেপণাস্ত্র। এটিকে বলা হয় মিসাইল প্রতারণা প্রযুক্তি। এটি আসল ক্ষেপণাস্ত্রের মতো দেখতে, এমনকি একইভাবে উড়ে এবং একই ধরনের আচরণ করে, কিন্তু এটি ভুয়া। এর কাজ শুধু শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভুল পথে পরিচালিত করা। প্রক্রিয়াটি ছিল এমন, ইরান যখন আসল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন একই সঙ্গে ধাতব পটকা ছোড়ে। এই পটকা থেকে তীব্র আগুন বের হতে থাকে। রাডার ও সেন্সর সিস্টেম এটিকে সত্যিকারের ক্ষেপণাস্ত্র বলে ধরে ফেলে। ইসরায়েলের আয়রন ডোমও বিভ্রান্ত হয়। এটি ভুয়া পটকার দিকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠায়। এভাবে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক নিক্ষিপ্ত হতে থাকে। কিছুক্ষণ পর এর অস্ত্রাগার খালি হয়ে যায়। ঠিক এই সময় আসল ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এই কৌশল ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে খুব দ্রুত দুর্বল করে দেয়। আরও বড় সমস্যা হলো আয়রন ডোমের পুনরায় লোড হওয়ার সময়। একবার ক্ষেপণাস্ত্র বের হয়ে গেলে এটি আবার প্রস্তুত হতে 10 থেকে 11 মিনিট সময় লাগে। কিন্তু ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মাত্র 7 মিনিটেই ইসরায়েলের ভূমিতে পৌঁছে যেতে পারে। এই সময়ের ব্যবধানই ইসরায়েলকে অসহায় করে তোলে। ইরান এই হামলা দিয়ে শুধু ইসরায়েলকে চমকে দেয়নি, বরং তারা দেখিয়েছে যে আধুনিক যুদ্ধে প্রযুক্তিভিত্তিক প্রতারণা কতটা কার্যকর হতে পারে। ইসরায়েল সামরিক দিক থেকে শক্তিশালী হলেও ইরানের এই চাল তাদের তাৎক্ষণিকভাবে দুর্বল করে দেয়। এই ঘটনার পরেও ইরান নতুন বার্তা দেয়। তারা জানায় তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নতি থেমে থাকবে না। কোন আন্তর্জাতিক চাপ বা নিয়ম নীতি তারা মানবে না। তারা স্পষ্ট করে দিয়েছে যে ক্ষেপণাস্ত্রের পাল্লাও সীমিত করা হবে না, অর্থাৎ তাদের সামরিক সক্ষমতা আরও বাড়তেই থাকবে। ইসরায়েলকে দুর্বল করার এই কৌশল ইরানের কাছে এখন বড় শক্তি, আর ইরান বলছে ভবিষ্যতেও এই সক্ষমতা আরও বাড়ানো হবে। সামরিক শক্তি প্রদর্শন করছে ইরান। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন। ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার অক্ষত। 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শনীতে। ট্রাম্প ও নেতানিয়াহুকে উপহাস। আইআরজিসি কর্তৃক ভূপাতিত ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে 12 দিনের জুন যুদ্ধের পর প্রথম প্রতিরক্ষা প্রদর্শনী। ইরান 13 নভেম্বর তারিখে নিজেদের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রাণঘাতী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তেহরানে এক সপ্তাহব্যাপী প্রতিরক্ষা অর্জন প্রদর্শনীতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অস্ত্রাগার প্রদর্শন করে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই অনুষ্ঠানের আয়োজন করে, যা ইসরায়েলের সাথে জুনের যুদ্ধের পর প্রথম। ইরানি সামরিক বাহিনী তাদের 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লার খোররামশার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। রিপোর্ট অনুযায়ী 1700 কিলোমিটার পর্যন্ত পাল্লার ইবাদ ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছিল। উচ্চগতি এবং চালচলনের জন্য পরিচিত ফাতা সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শনীতে ছিল। শক্ত জ্বালানি চালনার জন্য পরিচালিত সজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীতে স্থান পায়। এছাড়াও বিভিন্ন ধরনের গোয়েন্দা এবং যুদ্ধ ড্রোন প্রদর্শিত হয়েছিল। ইরানের সামরিক শক্তি নজরদারি এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে তাদের সক্ষমতা তুলে ধরে। আকর্ষণীয়ভাবে ইরান ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করে ইসরায়েলকে উপহাসও করে। রিপোর্ট অনুযায়ী জুনের যুদ্ধের সময় ইরানি সামরিক বাহিনী এই ইসরায়েলি ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে। শাহরাম শরীফি তেহরানের বাসিন্দা। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন কোনো যুদ্ধ না হয়, কিন্তু যদি হয় আমরা আশা করি গার্ডের আমাদের ছেলেরা, আমাদের ইমামের বেনামি সৈন্যরা অবশ্যই জনগণের সমর্থনে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে।
রিপোর্ট অনুযায়ী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য চক্ষুশূল। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান প্রাণঘাতী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। যুদ্ধের সময় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ভেদ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। 12 দিনের যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 28 জন ইসরায়েলি নিহত হয়েছিল। বিশ্লেষকদের মতে এই মহড়া শুধু অভ্যন্তরীণ সামরিক প্রদর্শনীর অংশ নয়, বরং এটি কৌশলগত বার্তাও বহন করে। সামরিক শক্তির আধুনিকীকরণ। ইরান বোঝাতে চাইছে তাদের প্রতিরক্ষা শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত ও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি। ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শক্তিশালী অবস্থান। এই মহড়ার মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নিজের অবস্থান আরও সুসংহত করতে চাইছে। তেহরান ঘোষণা করে, আমরাই সেই জাতি যাদের সাহস কখনো নিভে না। জুন যুদ্ধের পরও কিন্তু ইরান দাঁড়ায় অদম্য নায়কের আসনে, নিজের শক্তির নতুন অধ্যায় উন্মোচনে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দীপ্তি, ড্রোনের গর্জন আর ভূপাতিত ইসরায়েলি ধ্বংসাবশেষ সবই যেন এক কবিতা, প্রতিরোধের, আত্মমর্যাদার, অস্তিত্বের। বিশ্ব যখন তটস্থ, ইরান তখন একটাই বার্তা লেখে আগুনের অক্ষরে, শক্তির ভাষা আমরা জানি, প্রয়োজন হলে পশ্চিমাদের আবার মনে করিয়ে দেব। জাতিসংঘে ইরানকে ঘিরে নতুন নাটক। পুতিনের কঠোর বার্তা, ফাইল বন্ধ করুন নয়তো পরিণতি ভোগ করুন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবার উত্তপ্ত ইরান ইস্যু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন বজ্রপাতের মতো হুঁশিয়ারি ছুড়ে দিলেন, ইরানের পারমাণবিক ফাইল বন্ধ করুন নয়তো ফলাফল ভালো হবে না। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়া ও চীনের কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের পাশে দাঁড়ানো, যেন ইতিহাসের এক নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, যেখানে শক্তির কেন্দ্রবিন্দু এখন তেহরান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2015 সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি JCPOA অনুযায়ী জাতিসংঘের 10 বছরের সময়সীমা 18 অক্টোবর শেষ হয়েছে। তাই এখন সময় এসেছে ইরান ইস্যু জাতিসংঘের আলোচনার তালিকা থেকে সরিয়ে নেওয়ার। মস্কোর ভাষায় ইরানের বিরুদ্ধে যে পারমাণবিক প্রশ্ন তোলা হয়েছিল তা এখন অচল। নিরাপত্তা পরিষদে এর কোনো বৈধতা নেই। রাশিয়া আরও জানায়, ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তি ভঙ্গ করে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, যা সম্পূর্ণ অবৈধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। চীন রাশিয়া বনাম পশ্চিমা জোট। রাশিয়া ও চীন যৌথভাবে চুক্তি 6 মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু পশ্চিমা দেশগুলো অহংকারের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে এটাই প্রমাণ করে তারা আসলে আলোচনায় আগ্রহী নয়, বরং চায় ইরানকে কোণঠাসা করে রাখতে। রাশিয়ার ভাষায় ইরানের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে, যা 2025 সালের জানুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে শুরু হয়ে অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ইরানের জবাব, বিশ্বাস, শক্তি ও প্রতিরোধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউরোপের এই অবৈধ পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতা হারিয়েছে। বিশ্ব আমাদের পাশে আছে কারণ আমরা ন্যায়ের পথে। তিনি আরও যোগ করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি। আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র ইসলামের বিরুদ্ধে। তেহরানের এই বার্তা যেন বিশ্বকে মনে করিয়ে দিল ইরানের শক্তি তার নীতিতে, তার বিশ্বাসে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। প্রায় 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ, তারা ইরানি তেল ও গ্যাস বিক্রিতে সহায়তা করছে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য নরম সুরে বলেছেন, ইরান অনেক কষ্টে আছে, আমি চাই তারা আলোচনায় আসুক, প্রস্তুত হলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব। কিন্তু তেহরান বলছে, আমরা মাথা নত করব না। শেষ কথা, এই মুহূর্তে ইরান শুধু নিষেধাজ্ঞা টেবিলে বসে থাকা একটি দেশ নয়, বরং বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে তার অবস্থান। রাশিয়ার মিত্রতা, চীনের সমর্থন এবং নিজের জনগণের অবিচল মনোবল, সব মিলিয়ে ইরান এখন এক অনমনীয় শক্তি। যুদ্ধ নয়, কূটনীতি। তবুও যখন প্রয়োজন, ইরান জানে কিভাবে প্রতিপক্ষকে জবাব দিতে হয়। আর সেই কারণে আজও বিশ্ব জুড়ে শোনা যায় এক সুর, ইরানকে ভাঙা যায় না, শুধু সম্মান জানাতে হয়। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তেহরান। নেতানিয়াহুর ঘুম উড়ে গেছে। তেহরানের কড়া বার্তা, আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে যতদূর প্রয়োজন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্কের ধোঁয়া। শুক্রবারের নামাজ শেষে ইরানের প্রভাবশালী আলেম আহমেদ খাতামি এক বজ্র গর্জনে ঘোষণা দিয়েছেন, এই বোকারা জানে না আমরা তেল আবিব ও হাইফাকে লাঙল দেব। তার এই উক্তি মুহূর্তেই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্কের স্রোত।
খাতামের বক্তব্য শুধু কথার ঝড় নয়, সেটি যেন আগুনের ইঙ্গিত। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি কিছুই ইরানকে ভয় দেখাতে পারবে না। আমরা অবাধ্যতাকেই বেছে নেব, বলেন তিনি। এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মাত্র কয়েকদিন আগে ঘোষণা করেছে প্রয়োজনে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এখন 1200 মাইলের সীমা অতিক্রম করতে চায়। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের স্বঘোষিত সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা সহজেই ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটি ও বন্দর শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। খাতাম সদর দফতরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদি পশ্চিমাদের উদ্দেশ্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, আমাদের হাতে যা সম্পদ আছে তাতেই আমরা 100% প্রস্তুত। তার এই বার্তাটি যেন এক অদৃশ্য ক্ষেপণাস্ত্র, যার গন্তব্য পশ্চিমা রাজধানীগুলো। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো একটি সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM পরীক্ষার অংশ। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা দাবি করেছেন, আমরা আমাদের সক্ষমতা যাচাই করেছি, যা প্রয়োজনে আরও দূরে পৌঁছাতে পারবে। এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক অঙ্গনে। 27 সেপ্টেম্বর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশের পর E3 ব্রিটেন, ফ্রান্স, জার্মানি জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর 29 ও 30 সেপ্টেম্বর EU এবং যুক্তরাজ্য একই পথে হাঁটে। কিন্তু তেহরান বলছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের আরও শক্তিশালী করে তুলছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান কড়া ভাষায় পশ্চিমাদের জবাব দিয়ে বলেন, আপনারা আমাদের থামাতে পারেননি, পারবেনও না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিজ্ঞান থামে না, বরং ত্বরান্বিত হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাতাসে যেন স্পষ্ট বার্তা ভেসে আসছে, ইরান আর আত্মরক্ষার সীমায় নেই, তারা এখন প্রতিশোধের অবস্থানে। আহমেদ খাতামির সেই হুঁশিয়ারি শুধু ধর্মীয় বক্তৃতা নয়, বরং এক রাষ্ট্রের ঘোষণা, যে রাষ্ট্র জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে আঘাতের জবাব দিতে হয়। তেহরানের রাস্তায় আজ আত্মবিশ্বাসের গর্জন। আমরা আর ভয় পাই না, তেল আবিবের আকাশে ছায়া ফেলবে ইরানি ক্ষেপণাস্ত্রের আগুন। এ যেন নতুন এক বাস্তবতার সূচনা, যেখানে ইরান শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এক শক্তির নাম। পশ্চিমা বিশ্বের চোখে সেটা হয়তো উদ্বেগ, কিন্তু ইরানের জন্য সেটি এখন গর্বের অন্য নাম। ইরানের কড়া হুঁশিয়ারি, মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়েই চলেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি উস্কানি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদি ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে আছে। এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন ইরান তার সীমান্তে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। নাসিরজাদে মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের বলেছেন, যদি কোনো সংঘাত হয় তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছাড়তে হবে, কারণ তাদের সব ঘাঁটি আমাদের সীমার মধ্যে থাকবে। তিনি আরও বলেন, ইরান ঘাঁটি এবং যে দেশগুলো তাদের আশ্রয় দিয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য করবে না। যে কোনো আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি জোর দিয়ে বলেছেন। নাসিরজাদেহ এর মতে, কূটনীতি ব্যর্থ হলে ইরান যে কোনো সংঘাত মোকাবেলায় প্রস্তুত। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় আলোচনার ফল আসবেই, কিন্তু যদি এটি শেষ না হয় এবং আমাদের উপর সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তাহলে অন্য পক্ষের ক্ষতি অবশ্যই আমাদের তুলনায় অনেক বেশি হবে। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদে আরও জানিয়েছেন যে ইরান সম্প্রতি 2 টন ওয়ারহেড সহ একটি শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। তিনি বলেন, আমাদের সাম্প্রতিকতম সাফল্য গত সপ্তাহে এসেছিল, যখন আমরা 2 টন ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছি, যার চমৎকার ফলাফল রয়েছে। নাসিরজাদে এই সফল উৎক্ষেপণকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ হিসেবে প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা প্রতিরক্ষা বিষয়ে খুব ভালো অগ্রগতি করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণরূপে সজ্জিত। এটি আত্মনির্ভরশীল সামরিক শক্তি বিকাশে ইরানের দৃঢ় সংকল্পকে নিশ্চিত করে।
তেহরানের বার্তা স্পষ্ট, এই অঞ্চলে মার্কিন সামরিক আধিপত্যের যুগ শেষ। বর্ধিত ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং প্রতিরোধ ও জাতীয় মর্যাদার উপর ভিত্তি করে একটি মতবাদের মাধ্যমে ইরান নিজেকে এমন একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা হুমকি বা বিদেশি চাপের কাছে মাথা নত করতে রাজি নয়। পশ্চিমা শক্তিগুলো যখন আঞ্চলিক গতিশীলতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন ইরানের অগ্রগতি শুধু সামরিক সংকেত হিসেবেই নয়, বরং আত্মরক্ষা এবং আধিপত্য বা জবরদস্তি প্রতিরোধের সার্বভৌম অধিকারের রাজনৈতিক দাবি হিসেবেও কাজ করে। এদিকে ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী বার্তাগুলো পরোক্ষ পারমাণবিক আলোচনায় অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ইরান সকল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কূটনীতি এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন যে আলোচনার লক্ষ্য কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি নিশ্চিত করা। মোহাজেরানি ঘোষণা করেন, আমাদের কি অধিকার আছে তা নির্ধারণ করার কোনো অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা যা প্রয়োজন তা আমরা অনুসরণ করব এবং আমাদের নিজস্ব অগ্রাধিকারের সাথে সঙ্গতিপূর্ণভাবে কাজ করব। ইরানের হুঙ্কার, নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েলের কোমর ভাঙার অঙ্গীকার। ইসরায়েল কি এবার সত্যি বিপদে? ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে হুঙ্কার এসেছে তাতে তো তেমনই ইঙ্গিত। সরাসরি ইহুদিবাদী শাসন ব্যবস্থার কোমর ভেঙে দেওয়ার অঙ্গীকার করে ইরান জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে। আর এর মধ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য, ইরান নাকি তাদের এক নতুন ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করেছে যা ইসরায়েল টেরই পায়নি। ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক স্পষ্ট জানিয়েছেন, ইরানি সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর এক ভয়াবহ আঘাত হানবে। তার কথায়, আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি হচ্ছে এবং শত্রু আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্য করছে। ইরান শুধু রক্ষণাত্মকভাবে খেলছে না, বরং আক্রমণাত্মক ক্ষমতাও ব্যবহার করছে, সে বিষয়েও জোর দিয়েছেন তালাইনিক। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, তবে আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষা বিস্তৃত এবং জীবনের সকল স্তরের মানুষ এতে জড়িত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ইসরায়েলি সরকারের ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শত্রু দীর্ঘযুদ্ধ টিকিয়ে রাখতে পারে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের পিঠ ভেঙে যাবে। নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েল কি বড় ভুল করছে? সবচেয়ে বড় চমক সম্ভবত এখানে। তালাইনিক ঘোষণা করেছেন, মঙ্গলবার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এমন যে ইসরায়েল নাকি এর মোতায়েন হওয়া টেরই পায়নি। তার কথায়, আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি এবং ইহুদিবাদী সরকার বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে। তারা এই ধরনের আরও বিষয় দেখতে পাবে। মঙ্গলবার ভোরে অপারেশন ট্রু প্রমিসের নবম ধাপে ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার রাতে প্রথম শুরু হওয়া এই বৃহৎ আকারের প্রতিশোধমূলক অভিযানটি ইয়া আলী ইবনে আবি তালিব কোড নামে পরিচালিত হচ্ছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ও ভাড়াটে কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর আধা সরকারি মেহের সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে বলেন,
গত কয়েকদিনে যাদের গুপ্তচর বৃত্তিতে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাদের ঘৃণ্য কর্মকাণ্ডের যথোপযুক্ত শাস্তি দেয়া হবে। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ইরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের দখলকৃত এলাকায় সফলভাবে আঘাত হেনেছে। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের আরাস শ্রেণীর আত্মঘাতী ড্রোনগুলো দখলকৃত এলাকার আকাশসীমায় ঢুকে পড়ে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে। ইসরায়েলি সূত্র আরও জানিয়েছে দুটি ইরানি ড্রোন দখলকৃত এলাকার মৃত সাগরের আকাশসীমায় প্রবেশ করে। এর ফলে ওই এলাকা এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 দাবি করেছে যে শাসক গোষ্ঠীর সামরিক ব্যবস্থা তখন সেগুলোকে তাড়া করছিল। ইসরায়েলি মিডিয়া ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দেওয়ার পরেই এটি ঘটেছে। সেখানে বলা হয়েছিল যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ভূমির সমস্ত অংশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তিবেরিয়াস, দখলকৃত গোলান এবং লোয়াল গ্যালিলিতে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলি হামলার ধারাবাহিকতার পর শুক্রবার রাতে ইরান দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এক বিবৃতিতে ইসরায়েলের IRGC জানিয়েছে যে অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচালিত এই প্রতিশোধমূলক অভিযানে তাদের মহাকাশ বিভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং কৌশলগত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় অন্তত 150টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও ছিল। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনও থামছে না, জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স এই তথ্য প্রকাশ করেছে। আল জাজিরার খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হামলা আরও চলবে এবং তা আক্রমণকারী ইসরায়েলের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে যে এর প্রকৃত সংখ্যা 100টিরও কম। IDF জানিয়েছে যে রাতভর 4টি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। এর ফলস্বরূপ তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে শুরু করে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 7 জন সেনা আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই 7 জন সেনা আহত হন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে। ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে। ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার পর প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান।